এবং রংপুরে দেখা গেল সেনাবাহিনী মবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং সেখানে সার্জিস আলম সুপারিশ করতে গিয়েও সার্জিস আলম এক ধরনের হেনস্থা হয়েছেন। শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, 2 সপ্তাহ হলো। মোহাম্মদ ইউনূসকে জেল খাটতে হবে, তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে, না হলে সুরক্ষিত থাকবে না। 2 সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আর আগামী 1 থেকে 1.5 মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতেই হবে, কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা 2 সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন। আগামী 1 থেকে 1.5 মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশে। আওয়ামী লীগের বিএটি প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে দেশের ভিতর ধস নেমে যাবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে বি টিম প্রস্তুতি করছে এবং সেই বি টিমের উপর কেন্দ্র করে, সেই বি টিমের উপর ভর করে আগামীতে রাজনীতিতে স্থায়ী হবে, সেই লক্ষণ, সেই নমুনায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। উল্টো বিপদে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কিংস পার্টি। বৈঠকে অংশ নেওয়া 32টি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে 26টি দল, যার মধ্যে 23টি দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এখন তাহলে কি হবে? গতকালকে যে বৈঠকটা হলো, সর্বদলীয় বৈঠকটা হলো, সেই বৈঠক থেকে যে সিগন্যাল আসলো, বেশিরভাগ রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিল এবং বিএনপির পক্ষে অবস্থান নিল, এক অর্থে সেনাবাহিনীর পক্ষে অবস্থান। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দর্শক, রংপুরের মবের কথা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটা ব্যাপার। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দেয়া হয়েছে, মোটরসাইকেল জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়া হয়েছে, অনেক কিছুই হয়েছে। সেটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে মবের কালচার, সেই মবের কালচার নিয়ে দুটো পরপর ঘটনা ঘটলো। একটা ধানমন্ডি থানার ওসিকে মবের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে এবং রংপুরে দেখা গেল সেনাবাহিনী মবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং সেখানে সার্জিস আলম সুপারিশ করতে গিয়েও সার্জিস আলম এক ধরনের হেনস্থা হয়েছেন এবং সেনাবাহিনীর যিনি সেই এলাকার কমান্ডার, তার স্পষ্ট ভাষ্য আমরা শুনেছি যে কোনো ধরনের ছাড় মবের বেলাতে হবে না। এবার ভিন্ন আরেকটা দৃশ্য সামনে আসলো। সেনাবাহিনীর তরফ থেকেই ব্যাপারটা, রংপুরের সেনাবাহিনীর তরফ থেকেই ব্যাপারটা পরিষ্কার করা হলো এবং দৃশ্যপট বদলে গেল। মনে হলো যে মব বোধহয় বাংলাদেশে বন্ধ হতে চলেছে। এই মব সৃষ্টির কারণে এনসিপি এবং বিএনপির যারা ছিলেন তারা ক্ষমা চাইলেন আর্মির কাছে, ক্ষমা চাইলেন জাতির কাছে। সেরকম ঘটনা আমরা ঘটতে দেখলাম। এই ঘটনা সাম্প্রতিক সময়ে, ঘটনা ছোট কিন্তু সাম্প্রতিক সময়ে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা রংপুরে ঘটল গত রাতে। রংপুরের মবের কথা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে আক্রমণ করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সেই ঘটনা তোলপাড় করেছে সারা দেশে। সেই ঘটনার বিপক্ষে সেনাবাহিনী বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং রংপুরের যে 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম, তার বিরচিত ভূমিকা প্রশংসিত হয়েছে। তিনি একেবারে ঘোষণাই দিয়েছিলেন যে শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম বা নাশকতা করে, মবের নামে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এটা করার সুযোগ নেই এবং শেষ পর্যন্ত সেই বার্তাটা তিনি দিতে পেরেছেন। হয়তো বাস্তবতার কারণে অনেকে বলছেন তার সর্বশেষ কার্যক্রমটা নিয়ে অনেকে আবার সমালোচনা করছেন যে মব যারা সৃষ্টি করলো তাদেরকে ডেকে মিটিং করতে হবে কেন, তাদেরকে মিটিংয়ের মাধ্যমে ক্ষমা চাওয়াতে হবে কেন, তাদের বিরুদ্ধে কেন আইনি অ্যাকশান নেওয়া হবে না, এরকম আলোচনাও চলছে। কিন্তু আমার মনে হয় যে প্রথম ধাপে একটা বোঝানোর প্রক্রিয়ার মধ্যে এই ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এই অফিসার যেতে চেয়েছেন। তিনি রংপুরের এই কর্মকাণ্ড যারা করেছেন তাদের সবাইকে নিয়ে, কাউকে আটক করে, কাউকে ডেকে নিয়ে, ফোন করে ডেকে মিটিং করেছেন এবং সেই রুদ্ধদ্বার মিটিংয়ে সকলে ক্ষমা চেয়েছে। এনসিপির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং বিএনপির এক নেতা
বিএনপির 2 জন কর্মী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ পেয়েছে আর্মি। সেই কর্মকাণ্ডের জন্য বিএনপির তরফ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে এবং ক্ষমা চেয়ে রীতিমতো মুসলেকার মতো দেয়া হয়েছে, লিখিত যেটা না, অলিখিত মুসলেকা দেয়া হয়েছে যে রংপুরে তো বটেই, এনসিপি সারা দেশে আর কোথাও এই ধরনের মবের সৃষ্টি করবে না, সারা দেশে কোথাও এ ধরনের ঘটনা ঘটাবে না, এই মর্মে তারা স্বীকারোক্তি দিয়েছে, সরি বলেছে, ক্ষমা চেয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, এই যে ক্ষমা চাওয়া এবং নিজেদের ভুল স্বীকার করা, তারা বলার চেষ্টা করেছে যে আমাদের ভুল হয়েছে, এই কর্মকাণ্ড করা উচিত হয়নি, সবাই মিলেমিশে বাস করা উচিত, এরকম কথা যেমন কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে মিটিংয়ের বাইরে সংবাদ মাধ্যমে এমনটাও বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম, যেমন সার্জিস আলম ওই সেনা অফিসারের সঙ্গে যখন মিটিং করে, সেনা অফিসার যখন তাকে রীতিমতো শাসানি দেন, তখন তিনি বলার চেষ্টা করেছেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এটা সরকারের সঙ্গে আমরা কথা বলবো। আপাতত এখানে যা হয়েছে, আমরা উত্তরবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরাও চাই শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে বাস করতে। মানে এক ধরনের যে মানে ব্যাকফুটে সেদিনই গিয়েছে, সেই ভিডিও চিত্র কিন্তু ভাইরাল হয়েছিল। এরপর আমরা গতকালকে এই ঘটনাটা দেখলাম, এনসিপির তরফ থেকে ক্ষমা চাওয়া হলো এবং বিএনপির যে 2 জন ছিল সেখান থেকেও ক্ষমা চাওয়া হলো, অলিখিত একটা মুসলেকা দেয়া হলো। রংপুরে তো বটেই, রংপুরে এই ধরনের কর্মকাণ্ড সেকেন্ড টাইম কেউ ঘটাতে গেলে তারে সরাসরি সেনাবাহিনী অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবে, এই ঘোষণা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে একবারে স্পষ্ট বলা হয়েছে এবং তারাও কথা দিয়েছে যে রংপুরে তো বটেই, সারা দেশে কোথাও আর মব করবে না। এই যে ঘোষণা দিল এনসিপির পক্ষ থেকে, এই যে ক্ষমা চাওয়া হলো এবং এই যে ঘোষণা দেয়া হলো রংপুর সহ সারা দেশে আর কোথাও এই ঘটনা তারা ঘটাবে না, এটা কি সত্য হবে? এটা কি বাস্তবায়িত হবে? এটা যদি বাস্তবায়িত হয়, এটা যদি সত্য হয়, এনসিপি এখান থেকে যদি একটা শিক্ষা পায়, বৈষম্যবিরোধী আন্দোলনের নাম করে যারা এই কর্মকাণ্ড করার চেষ্টা করছে, তারা যদি এখান থেকে একটা শিক্ষা পায় এবং শিক্ষাটা যদি ভালো শিক্ষা হয়, যেটা দেশের কল্যাণে লাগবে, তাহলে এটা খুবই ভালো। কিন্তু এটা যদি শুধুমাত্র ওখান থেকে বাঁচার একটা কৌশল হয় যে এই কাজটা করে ফেলেছি, ধরা খেয়ে গেছি, বোঝা গেছে সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে অবস্থান করছে, এখান থেকে অন্তত বেঁচে নিই, তাহলে ব্যাপারটা খুব একটা সুবিধাজনক হবে না। আমার মনে হয় যে সেনাবাহিনী এরপরে আর কাউকে ছাড় দিবে না। একটা সিগন্যাল বোধহয় সেনাবাহিনী থেকে স্পষ্ট করে দেয়া হলো যে যেই হোক, যে যত বড় হেডামালাই হোক, যেমন সার্জিস আলম সেখানে গিয়ে সুপারিশ করতে গিয়ে পাত্তা পায়নি, একেবারেই পাত্তা পায়নি, এই প্রথমবারের মতো কোথাও গিয়ে সে মাথা নিচু করে থেকে কথা শুনতে বাধ্য হয়েছে। এই দৃশ্য বলে যে তাদের এই অপকালচার, এই অপকালচারটার আমার মনে হয় যে এক ধরনের বড় ধাক্কা খেয়েছে এবং এখান থেকে তারা শিক্ষা নিয়ে যদি সামনের পথটা আগায়, সেটা তাদের জন্যই কল্যাণকর হবে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি সেনাবাহিনী, এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ধরে যারা এই কাজগুলো করছে, তাদের একটা ধাক্কা কিংবা তাদের একটা সিগন্যাল দিতে? সাম্প্রতিক সময় আমরা খেয়াল করছি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, এ ধরনের একটা আওয়াজ তোলা হচ্ছে, বিশেষত এনসিপির পক্ষ থেকে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে, সেখানে আগের বার যেমন জামায়াত ইনফর্মালি ছিল, এখানেও জামায়াত থাকবে। সে কারণে আমি মনে করি জামায়াতও আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা, তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে এবং বরাবরের মতো আগের বারও যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু ইসলামী সংগঠন, সেটা রাজনৈতিক দল এবং অনেক ক্ষেত্রে অরাজনৈতিক ইসলামী সংগঠন, তারাও একত্র হয়েছিলেন, তারাও হতে পারেন। আমি মনে করি বা আমি বিশ্বাস করি, আসলে আমি বলছি না এটা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রতি মানুষের ক্ষোভ বা ক্ষুব্ধতা নেই। আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করেছে সেগুলোর ভিত্তিতে, বিশেষ করে তার সন্ত্রাসী কার্যকলাপ বা তার মানবতা বিরোধী অপরাধ করেছে সংগঠন হিসেবে, সেগুলো প্রত্যেকটাই বিচার্য বিষয়, বিচার করা যায়, সেটার ভিত্তিতে নিষিদ্ধ করা যেতেও পারে। যদিও কেউ কেউ জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হওয়ার সাথে তুলনা করেন, এই তুলনাটা একেবারেই ভুল। ফ্যাসিবাদী দল হলেই নিষিদ্ধ করা যাবে আর নিষিদ্ধ হয়ে যাবে, নট নেসেসারিলি। এটা আরেক আলোচনা, আরেক ডিবেট, সেটা আরেকদিন করব। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা রাজনৈতিক হিসাব নিকেশ কাজ করছে বলে আমি মনে করি।
এবং সেই ভিত্তিতেই মনে করি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে, যেটা খানিকটা জনাব জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়ে শুরু হয়েছে। এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল। আমি আবারও বলছি, জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধতা থাকার কারণ আছে মানুষের, কারণ এটা ট্রু, সেটা যে প্রেক্ষাপটেই হোক, যেভাবেই হোক না কেন, জাতীয় পার্টি 14, 18, 24 এই যে নির্বাচনগুলো শেখ হাসিনা করতে পারলেন, আমরা যদি এভাবে চিন্তা করি, যদি জাতীয় পার্টি না থাকতো, বিএনপি জামায়াতের মতো দলগুলো না থাকার পরও এইটুকুও তাকে একটা লাইফলাইন দিয়েছে। এবং এটা যে লাইফলাইনের প্রশ্ন, তার প্রমাণ হলো 2014 সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন এবং এরশাদকে চাপ দিয়েছিলেন। আমাদের এই ঘটনাগুলো নিশ্চয়ই মনে আছে। সো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া খানিকটা, যদিও মানে প্রধান বিরোধী দল না গেলে নির্বাচন ক্রেডিবল হয় না, কিন্তু খানিকটা হলেও ক্রেডিবিলিটি দেওয়ার চেষ্টা হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে। সো খুব থাকতে পারে, কিন্তু হিসেবটা অন্য একটা খুব গূঢ় হিসেব আছে বলে আমি মনে করি। আমরা খেয়াল করছি নির্বাচন নিয়ে, নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির সাথে, মূলত এনসিপি খুব প্রকাশ্যে তারা নানান কিছু বলেন যে আমরা ডেট নিয়ে আমাদের সমস্যা নাই, আমরা নির্বাচন চাই না, তা না। তারা যদি কিন্তু দিয়ে যেভাবে বলেন তাই আবার বলার চেষ্টা করছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন চান না তারা, পারলে এটা জুনে নিয়ে যাওয়া। আমি এভাবে বলতে প্রস্তুত আছি, তারা যদি সত্যিকার অর্থে শুধু পলিটিক্যাল কারণে তারা আর একটু বেশি সময় পেলে আরেকটু গুছিয়ে উঠবেন, এই হিসেবের কারণে সময় বাড়াতে চান, আই এম ফাইন উইথ দ্যাট। এরপর শেষে কোথায় দাঁড়াবে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি এই সন্দেহ করি এনসিপি কিছু লোকজনের এই সরকারকে অনির্দিষ্ট সময় টেনে নিয়ে যাওয়া, সম্ভব হলে 5 বছর টেনে নিয়ে যাওয়া, সেই খেলার পার্ট বলে আমি মনে করি। সো এটাই আমার কাছে অ্যালার্মিং জায়গা। তারা যদি রাজনীতি করতো, তারা যদি নির্বাচনের কারণে এসব করতে, ওটা ভালো হতে পারতো। যাই হোক, কেউ দ্বিমত করতে পারেন, আমি সেই আলোচনা এখন ঢুকছি না। কিন্তু ওই যে বললাম যে এখন নির্বাচনের ডেট নিয়ে, বিশেষ করে ডিসেম্বর বা আমি মনে করি যদি রমজানের আগেও নির্বাচনের ডেটটা পড়ে, এটাও বিএনপি শেষ পর্যন্ত মেনে নেবে। কিন্তু ওই পর্যন্ত সেটা করাতে পারবে কি না, সেই ক্ষেত্রে যদি না হয়, আমরা খেয়াল করেছি পত্রিকায় যে তারা সম্ভবত জুন মাসটাই আর অপেক্ষা করবেন, যদি এর মধ্যে একটা ক্লিয়ার রোড ম্যাপ সরকার না দেয় অন্তত মাসের, সেই ক্ষেত্রে সম্ভবত তারা জুলাইয়ে মুভমেন্টে রাস্তায় নামবেন নির্বাচনের দাবিতে। তো কি দাঁড়াবে তাহলে? সরকার তো চাপের মধ্যে পড়লো। আমি একটার কথা আগে বলেছি, সরকার সম্ভবত যদি তারা মনে করে তারা আসলে নির্বাচন দেবে না, তারা একটা তফসিল ঘোষণা করবে এবং একই সাথে এনসিপিকেও মাঠে নামিয়ে দেবে বা এনসিপি নিজে মাঠে নেমে যাবে এই তফসিল উইথড্র করার জন্য। যেমন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করবেন না বলার পরও নেমে চাপ দিয়ে এটা করিয়েছেন বলে অ্যাপারেন্টলি মনে হয়, একই কাজ তারা আবার করতে পারেন। কিন্তু তাতেও যদি সফল না হন, তাহলে কি করতে পারেন? আমরা এখানেই আসলে ট্রিকটা। এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারছে না। আওয়ামী লীগের লোকজন আইদার অন্য কোনো দলে যেতে হবে অথবা তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভোট করতে হবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যদি জাতীয় পার্টি থাকে, জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচন করতে পারবেন। অনেকেই তার মার্কা নিয়ে নির্বাচন করবেন, এটাও সম্ভাবনা আছে। বা এখনও জাতীয় পার্টির খানিকটা শক্তি আছে। জাতীয় পার্টি একসময় যে জায়গায় ছিল, এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা যদি বলি সেটা হচ্ছে এরশাদ পতনের পর, সেই সময়ও জাতীয় পার্টি 30-এর বেশি সিট পেয়েছিল। এরশাদ নিজে 5টা সিটে জিতেছেন। সো কিছু পকেটে জাতীয় পার্টির যে অবস্থা ছিল, সেটা তারা যদি জাস্ট তৃতীয় শ্রেণীর একটা সুবিধাবাদী লোকজনের গ্রুপে বা গ্যাংয়ে পরিণত না হতো, তাহলে এই পার্টিটা খানিকটা ফ্যাক্টর হিসেবে থেকে যেতে পারতো। জাতীয় পার্টি এখন সেরকম কিছু না। তারপরও আমি ওই যে বলছি, ধরুন অন্তত এনসিপির চাইতে তো ফার বেটার জনগণের ভিত্তি তাদের কাছে আছে বলে আমার অন্তত প্রাথমিকভাবে মনে হয়, আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি। কিন্তু তার চাইতেও জরুরি কথা, জাতীয় পার্টিতে কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে যদি নির্বাচন করে তার প্রতীক নিয়ে, তারা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। এখন আমরা খেয়াল করি, বিএনপি ডিসেম্বরের জন্য তীব্র চাপ তৈরি করলো এবং আন্দোলন করেও সেই পরিস্থিতি বা আন্দোলনটা জমাতে পারলো না। তখন কি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল করি। এখানেই মূল ট্রিক। যদি জামায়াত এবং এনসিপি একসাথে ঘোষণা দেয় তারা
তারা তো আর বলবে না ডিসেম্বরে নির্বাচন চাই না, তারা বলবে এই যে যথেষ্ট সংস্কার হয় নাই, যথেষ্ট বিচার হয় নাই, বিচারের রোডম্যাপ বা ক্লিয়ার পিকচার দেখা যাচ্ছে না, এসব বলে। এছাড়াও জনাব নাহিদ ইসলাম তো আরও দুটো ঘটনা বলেছেন, প্রশাসন পুরো বিএনপির হাতে, এবং আরেকটা বলেছেন নির্বাচনের আগের যে ধরনের ফেভারেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার সেটা নেই বলে তিনি বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রয়টার্স, এএফপিকে। এর সাথে নতুন যুক্ত হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন। আমরা এই আওয়াজটা কিন্তু তাদের দিক থেকে তোলা হয়েই গেছে, এমনকি আমি একদিন দেখিয়েছি জামায়াতও কিন্তু একই আলাপ তুলেছে। সুতরাং তারা একই লাইনে হাঁটবেন। তাদের মধ্যে অ্যাপারেন্টলি এখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় গোলাম আজমের বাংলায় স্লোগান টোগান দেয়া নিয়ে একটু চাপানুতর হয়েছে, কিন্তু তারা বহু ক্ষেত্রে অ্যালাইন্ড। তো যেটা বলছিলাম, বিএনপির ওই মুভমেন্ট যদি হয় এবং তারা দুই দল যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এই কারণে বিএনপি বিপদে পড়ে যাবে। কারণ বিএনপি যখন যদি নির্বাচন হতেই হয়, মাঠে আওয়ামী লীগ নেই, এবং যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, জাতীয় পার্টিও নেই, তাহলে অলমোস্ট একটা আনকন্টেস্টেড ইলেকশনে পরিণত হবে ওটা। আমি এনসিপিকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এনসিপির যেহেতু আমাদের সমাজে যারা এই দলটা করেছেন তাদের এক ধরনের প্রশংসা আছে, তাদের প্রতি সম্মান আছে, তাই খুব খানিকটা ফ্যাক্টর তারা। কিন্তু জামায়াত এখানে একটা ডিসাইসিভ জায়গায় আছে, কারণ জামায়াতের শুধু কিছু সিটে তারা জিতবেন তা না, তাদের মোটামুটি একটা ভোটের পার্সেন্টেজ আছে, এবং জামায়াত যদি আরও কারোর সাথে এক ধরনের জোট করতে পারে, তারা খানিকটা ফাইট করার সম্ভাবনাও আছে বেশ কিছু সিটে। মানে জিতে সরকার গঠন করা বা বিএনপিকে সরকার গঠন ঠেকাতে পারার মতো কিছু করতে পারবেন না, কিন্তু জামায়াত যদি এটা হয়। কিন্তু এই দুটা দল যদি না আসে, তাহলে সেই নির্বাচনে কি হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলার পেছনে এবং জাতীয় পার্টিও এখন নিষিদ্ধ করার পেছনে ঠিক এই পলিটিক্যাল ক্যালকুলেশনটাই আছে। তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন না, এই ঠ্যাক বিএনপিকে দেবেন, এবং বিএনপির কাছে তাদের এই আলাপ এখন মাঠে আছে। তারা সিটে ছাড় চান বা আরও কিছু কী চান সেটা আসলে জানি না, তারা এগুলো নেগোশিয়েট করতে চান এই চাপটা দেওয়ার মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই ধরনের পরিস্থিতি হয়, এটা আসলে একটা জটিলতা তৈরি করবে, এবং এই অনুমান যদি সঠিক হয় যে তারা এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এতটা মরিয়া ছিলেন, সেই কারণেই আমরা জাতীয় পার্টিকেও সম্ভবত নিষিদ্ধ করতে বাধ্য করার চেষ্টা দেখব। এবং তাদের পক্ষে প্রচুর কারণ আছে, মানুষের ক্ষোভ আছে, সবই ঠিক আছে, কিন্তু কারণ এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া গেলে জাতীয় পার্টি নিজে তো পারছেই না, এবং আওয়ামী লীগের প্রচুর লোকজন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবে, এবং সেই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপি যদি নাও আসে, সেই ক্ষেত্রে বিএনপি মোটামুটি একটা কন্টেস্টেড ইলেকশনের মতো দেখা যাবে। এটা বিএনপির ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট চলবে, এটাই হতে দিতে চাইবে না। ফলে জামায়াত অ্যাক্টিভলি এখন পর্যন্ত দেখিনি জাতীয় পার্টির ব্যাপারে কিছু বলছে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যদি এরকম একটা মুভমেন্ট হয়, আবারও যেন হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম তারা দলবল নিয়ে যমুনায় যান, শাহবাগকে ব্লক করে রাখেন, সেখানে জামায়াতের আগের বার যেমন খুবই গুরুত্বপূর্ণ নেতা দলবল নিয়ে গেছেন এবং উনি আনঅফিসিয়ালি গেছেন বলেছেন, ওখানে প্রচুর শিবিরের নেতা, শিবিরের সাংগঠনিক যে গান সঙ্গীত সেগুলো সব হয়েছে। সো তারা থাকবেন কারণ এটা তাদের এই বার্গেইনিংটা এনশিওর করবে। সে কারণে আমি বলছি এই চেষ্টায় এনসিপি জামায়াত উভয়ই থাকবে, এটা বলা যেতে পারে, আওয়ামী লীগ যেমন ছিল। সো আমরা সামনে দেখি কি দাঁড়ায়, এবং সেটার উপরে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করবে। রাজনীতিতে অনিশ্চয়তা কাটেনি, নানান পক্ষ এখনো অনড়। নেপথ্যে প্রথম আলো, সেনাবাহিনী, বিএনপি, আর সবকিছুর গোড়া ভারত। দর্শক, প্রথম আলোর একটা রিপোর্ট বিশ্লেষণ করছি, একটা সংবাদ বিশ্লেষণ প্রথম আলোর। অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষই অনড়। এর মানে বিএনপি, জামাত, এনসিপি, সেনাবাহিনী, ডক্টর ইউনূস সরকার, নানান পক্ষ এখন জড়িয়ে পড়েছে। আর সেনাবাহিনীকে বিএনপি ডেকে আনছে রাজনীতিতে। তারা বলছে, তারা বলতেই পারে তার একটা পক্ষ। বিএনপি নেতারা, বিএনপির বুদ্ধিজীবীরা, ইউটিউবাররা দেখবেন যে বারবার বলে সেনাবাহিনী একটা পক্ষ। সেনাবাহিনী, বিএনপি, সরকার, এদের মধ্যে সমঝোতা হওয়া দরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য। মানে সেনাবাহিনীকে একটা পলিটিক্যাল পার্টির মতো ট্রিট করছে এখন বিএনপি। এখন প্রথম আলোর যে এই নিউজ বিশ্লেষণ, অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষই অনড়, এই অনিশ্চয়তার নেপথ্যে হচ্ছে প্রথম আলো। প্রথম আলো অনিশ্চয়তা তৈরি করে রাখছে। প্রথম আলো শয়তানি করছে, ডেইলি স্টার শয়তানি করছে, বিবিসি বাংলা শয়তানি করছে, স্রেফ শয়তানি। এরা দিল্লির এজেন্ডা, সাউথ ব্লকের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। এবং প্রথম আলো পন্থী উপদেষ্টারাও ঝামেলা বাজাচ্ছে। প্রথম আলো পন্থী উপদেষ্টাদের একটা গ্রুপ আছে সরকারে,
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে ঘেরাও অবস্থান কর্মসূচি, নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অবস্থান, অধ্যাপক ইউনূসের পদত্যাগ ভাবনা, সব মিলিয়ে কয়েকদিন ধরে দেশ এক ধরনের অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। অনিশ্চয়তা কাটাতে প্রকাশ্য অপ্রকাশ্যে নানান তৎপরতা চলছে। তবে অনিশ্চয়তা প্রাথমিকভাবে যতটুকু কেটেছে, ক্রেডিট গোস টু আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার তৎপরতায় ইউনূসের পদত্যাগ ঠেকেছে। এটা অনিশ্চয়তা বড় অংশ কেটেছে, এটা তারপর এখনো আছে অনিশ্চয়তা। তবে সরকার, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনীর মধ্যে যে মতভিন্নতা তৈরি হয়েছে সেটা কমেনি। কার্যত সব পক্ষ যার যার অবস্থানে অনড়। এমন অবস্থায় যে কোনো অনভিপ্রেত ঘটনা পরিস্থিতিকে আরো জটিল ও কঠিন করে তুলতে পারে। আর প্রথম আলোর কাজ হচ্ছে সেটা উস্কানি দেওয়া, কোনো সমাধান কিন্তু এরা দিবে না। সমাধান যাতে না হয়, এই যে সেনাবাহিনী এটা উচিত না, রাজনীতিতে নাক গলানো, এ বিষয়ে কোনো কলাম প্রথম আলো লিখবে না, বরং যাতে আর পরিস্থিতি জটিল হয় সেটাই করবে তারা। তো দর্শক, সবাই মিলে ইউনূস সরকার যেভাবে রাজনীতি সেনাবাহিনীর নাক গলানোর বিরুদ্ধে বলছে, সবাই মিলে এরকম বললে সেনাবাহিনী নিঃসন্দেহে, সেনাবাহিনী অলরেডি ইউনূস সরকার কঠোরতায় পিছু উঠেছে। সেনা সদর প্রেস ব্রিফিং করে নমনীয়তা দেখিয়েছে, কিন্তু এই প্রথম আলোরা উস্কানি দিবে। নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা নিয়ে সরকারের সঙ্গে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি দূরত্ব দিন দিন বাড়ছে। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্বের কথাও জনপরিসরে আলোচনা হচ্ছে। এছাড়া বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলোর মধ্যে সম্পর্কে নানান জটিলতা তৈরি হয়েছে। দলগুলোর মধ্যে কাজ করছে নানা সমীকরণ। কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় নানান পক্ষকে বৈরিতার পর্যায়ে নিয়ে গেছে, আর প্রথম আলো সেটা এনজয় করছে। তো দর্শক, এখানে আসলে যে অনিশ্চয়তা কাটেনি, নানান পক্ষ অনার, তার প্রমাণ হচ্ছে বিএনপি যে সর্বশেষ নয়াপল্টন যে তারুণ্যের সমাবেশ করেছে, সেখানে তারেক রহমান এবং অন্যান্য নেতাদের বক্তব্য। সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ডক্টর ইউনূস নাকি পদত্যাগের নাটক করেছে। এর মানে ডক্টর ইউনূসের সাথে বিএনপির বিরোধ কমেনি। ডক্টর ইউনূসের ব্যক্তিত্বকে এখন বিএনপি আঘাত করছে এবং ডক্টর ইউনূসের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এক। দ্বিতীয় হচ্ছে নির্বাচন ডিসেম্বরই হতে হবে। প্রফেসর ইউনূস আবার ডিসেম্বর নির্বাচনের কোনো কথা বলেননি। তারা বলছেন সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে, জুনের পর আমরা আর থাকবো না। আর বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এর মানে সমস্যা সমাধান হয়নি। আবার এনসিপি বলছে বিচারের আগে কোনো নির্বাচন নয়, নির্বাচন কমিশনের উপর আস্থা নেই। জামাতেরও আস্থা নেই নির্বাচন কমিশনের উপর। জামাত আবার সেনাপ্রধানের সাথে বৈঠক করে। সেনাপ্রধানের সাথে জামাতের বৈঠকের একটা দিক হচ্ছে সমঝোতা, মানে এই যে সংকট বা অনিশ্চয়তা দূর করা। তাহলে দর্শক, এই রাজনীতিতে অনিশ্চয়তা, সংকট, নানান পক্ষ অনর, এর নেপথ্যে হচ্ছে প্রথম আলো, সেনাবাহিনী, বিএনপি। আর সমাধান যতটুকু করছে বা সমাধান চেষ্টায় জামাত। সেনাবাহিনীর সাথে বৈঠক এটা একটা সমাধান চেষ্টা, এটা আমি সমর্থন করি না বৈঠক, এটা ডাক্তার তাহেরের ইচ্ছে হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা সমাধান চেষ্টা। বরং এই সেনাপ্রধানের সাথে বৈঠক, এখানে জামাতের বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অনেকে জানেন না। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, জামাতের সাথে বৈঠকের কাছাকাছি সময় বিএনপির সাথে বৈঠক হয়েছে। এর মানে সেনাপ্রধান এখন রাজনীতি করছেন, পলিটিক্যাল পার্টির সাথে বসছেন, বিএনপির সাথে বৈঠক করে, জামাতের সাথেও বৈঠক করে। তো জামাতের সাথে আর্মির বৈঠক নিয়ে অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু বিএনপির সাথে বৈঠকটা কিন্তু গণমাধ্যমে আসেনি। এগুলোও গণমাধ্যমের একটা শয়তানি, যে জামাত সেনাবাহিনীকে ডেকে আনছে, অথচ বিএনপি যে ডেকে আনছে, বিএনপি যে সেনাপ্রধানের রাজনৈতিক কথাবার্তা বলার অধিকারকে স্বীকার করছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা বলতেই পারে। এটা নিয়ে কিন্তু তোলপাড় তৈরি করা হয় না। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে এবং এখন এনসিপি কে বাদ দিয়ে ওয়াকার জামাত বিএনপিকে একটা কনভিন্স করার চেষ্টা করছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এ নিয়ে প্রারম্ভিক আলোচনা ভিন্ন মতের কথা শোনা যায়। শুরু থেকে বিভিন্ন পক্ষের থেকে দূরত্ব বা ভুল বোঝাবুঝির একটা কারণ বলে অনেকে মনে করেন। অতীতের কিছু ঘটনা সন্দেহ ও বিশ্বাস তৈরিতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হয়। এছাড়া আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা কিভাবে দেশ ছেড়ে পারেন তা নিয়ে নানান প্রশ্ন দোষারোপ ছিল এবং আছে। পুলিশ বাহিনীর ভঙ্গুর অবস্থার কারণে মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যুক্ত রাখা হচ্ছে কিনা সেটা নানান ভেতর আলোচনা ছিল। আচ্ছা, মানে এই প্রথম আলো উস্কে দিচ্ছে যে সেনাবাহিনীকে কেন ডিসিশন মেকিং প্রসেসে ইনক্লুড করা হয় না। আচ্ছা, সেনাবাহিনীকে ডিসিশন মেকিং প্রসেসে ইনক্লুড করা হবে, তারা নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা কি ভূমিকা রাখছে? চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে তারা তো কোনো ভূমিকাই রাখছে না। তারা মশা মারে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এরা মশা মারে, এরা কিচ্ছু করছে না। বরং এখন পুলিশ ভালো পারফর্ম করছে, তুলনামূলক ভালো।
বিএনপি 5 আগস্টের পর থেকে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, পরে তা এবছর ডিসেম্বরের সময়সীমার মধ্যে ঠেকেছে। তবে সরাসরি দাবিতে তারা মাঠে নামেনি। তবে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া দাবি কেন্দ্র করে, এই যে ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন বা যতটুকু, এটা কিন্তু ওয়াকারের কথায় বিএনপি নেমেছিল। ওয়াকারের সাথে জামাত বৈঠক করে, বিএনপি বৈঠক করে। রাজনীতির সংকটের কারণটা আপনাকে বুঝতে হবে। ওয়াকারের সাথে জামাত বিএনপি বৈঠক, আবার হাসনাত সার্জিসের সাথে গোপন বৈঠক, হাসনাত ফাঁস করে দিয়েছিলেন। এর মানে রাজনীতি করছে, রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আর্মি চিফ ওয়াকারুজ্জামান। এটা অশনির সংকেত, এটাই সংকটের মূল কারণ, এটি হচ্ছে সমস্যা। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলামী দলগুলোর মধ্যে নানান জটিলতা তৈরি হয়েছে। 71 নিয়ে কেউ ব্যবসা করছে, এই জটিলতাগুলো, এই যে এনসিপি জামাতের মধ্যে ভাঙন তৈরি করে দেয়, এগুলো প্রথম আলো এই খেলাটা খেলেছে। তো প্রথম আলোর রিপোর্ট আমরা বিশ্লেষণ করছি, কিন্তু রাজনীতিতে খেলছে কিন্তু প্রথম আলো। জামাত এনসিপির মধ্যে কোনো বিরোধ হওয়ার কথা না। জামাতের টাকায়, জামাতের সহায়তায় এনসিপি গঠিত হয়েছে, আর এনসিপি সাংগঠনিক সম্প্রসারণের জন্য জামাতের কাছে মুখাপেক্ষী। সে এনসিপির ছেলেদের বিপদগামী করে দিল প্রথম আলো বুদ্ধি দিয়ে, যে তোমরা 71 নিয়ে খোঁচা দাও, এটা বলো সেটা বলো, তাহলে তোমরা আরো ভালো করবা। ভুলভাল বুঝিয়ে তাদেরকে জামাতের প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হলো। এবং বিএনপির সাথে এনসিপির যে বিরোধ, এটা অনিবার্য। এটাকে আমি কারো ইন্ধন দেখি না, এটা অনিবার্য। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার পরেই, মানে দেখেন, আসলে আব্দুল হামিদের দেশ ত্যাগ না, মূল হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আর রাজনীতিতে অস্থিরতা শুরু। তাহলে এই অস্থিরতার পেছনে আওয়ামী দোসররা দায়ী। ডিসেম্বর নির্বাচন চাওয়া নিয়েই তো এখন যত অনর অবস্থান, তাই না? তো ডিসেম্বর নির্বাচনের মধ্যে কি মধু, আওয়ামী লীগের বিচার হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে, এই মধু। সংকটের কারণ আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।